ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ভিশন WBCS এডুকেশন। আমি দেবারতী আজকে ফুড এসআই 2023 এক্সামিনেশনকে টার্গেট করে একই রকমভাবে অর্থাৎ প্রতিদিনের মতোই তোমাদের জন্য জেনারেল স্টাডিজের উপরে প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের প্র্যাকটিস সেটের নাম্বার 12 অর্থাৎ প্রিভিয়াস 11টা ক্লাস কিন্তু অলরেডি এই চ্যানেলে আপলোড হয়ে গেছে। সেগুলো যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে সমস্ত আপডেট করা রয়েছে। এবং প্রত্যেক দিনের মতোই প্র্যাকটিস সেটের মধ্যে যে টপিকগুলো কভার হচ্ছে সেগুলো তোমাদেরকে বলে রাখবো। জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক এবং সিএ, এই সমস্ত টপিকগুলো প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু প্রতিটা এই টোটাল যতগুলো প্রশ্ন আমরা রাখছি তার মধ্যে থাকছে। এবারে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে আমাদের এই প্র্যাকটিস সেটের যে পিডিএফ যেটা তোমাদের প্রয়োজন হয়, সেই পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে? দেখো, পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে চলে যাবে। সেখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা হচ্ছে তোমাদের প্লে স্টোর থেকে ভিশন WBCS কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, সেটা তোমরা ডাউনলোড করবে তোমাদের মোবাইলে। এবং ডাউনলোড করার পরে যেটা করবে, সে ডাউনলোড করে এখানে দেখো স্ক্রিনশটে দেখতে পাচ্ছ যে ফ্রি ইবুক সেকশন, এরকম এই ট্যাবটার মধ্যে চলে যাবে। এই ফ্রি ইবুক সেকশানে ঢুকলেই তোমরা কিন্তু পেয়ে যাবে প্র্যাকটিস সেটের সমস্ত পিডিএফের আপডেট। অর্থাৎ আজকের এই ক্লাসেরও পিডিএফটা কিন্তু এই ফ্রি ইবুক সেকশনের মধ্যেই আপডেট করা হবে। তাহলে আর দেরি না করে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফেলো তোমাদের ফোনে। এক তো তোমরা প্লে স্টোরে গিয়ে নিজে থেকেও ডাউনলোড করতে পারবে, তাহলে এটা টাইপ করতে হবে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। বেটার হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা যাতে সরাসরি পৌঁছে যেতে পারো ডাউনলোড লিঙ্কে। এছাড়া ফুডের যে কোর্স চলছে আমাদের, সেইখানে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে সেই জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশনটাই ডাউনলোড করতে হবে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকতে পারো, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, যেখানে তোমাদের এই কোর্স রিলেটেড সমস্ত আপডেট দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করছি আজকের আমাদের প্রথম প্রশ্ন। প্রত্যেকটা ক্লাসের মতো আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্ন আগে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে ভিডিওটা পজ করে। এন্ড অফ দ্য ভিডিও তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কত স্কোর হলো, সেটার জন্য কিন্তু আমি ওয়েট করে থাকবো। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন, দ্য গ্রেট হিন্দু ল গিভার কে ছিলেন? আমাদের যে ভারতবর্ষের অ্যানসিয়েন্ট যে টেক্সট রয়েছে সেখান থেকে আমরা জানতে পারছি যে সবথেকে প্রাচীন যে ল গিভার তিনি কে ছিলেন, তার নাম ছিল হচ্ছে মানু। অর্থাৎ যে ল গিভার মানে বলছে যে সামাজিকভাবে কী ধরনের আইন প্রণয়ন হওয়া উচিত, কী করা উচিত, কী করা উচিত নয়, সেই বিষয়ে যে একটা পুঁথি সেইটা রচনা করেছিলেন হচ্ছে মনু। অর্থাৎ অপশান ডি কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের, তাকে বলা হয় আমাদের টোটাল যে অ্যানসিয়েন্ট টেক্সট রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে সবথেকে পুরনো বা প্রাচীন লেজেন্ডারি ল গিভার হচ্ছেন মানু। দ্য রিসিপ্ট টেক্সট ডেটস ফ্রম দ্য 100 CE সময় থেকে এই মনুস্মৃতি যেটা রচনা করেছিলেন তিনি, সেটার নাম হচ্ছে মনুস্মৃতি। তার মধ্যে এই সমস্ত বিষয় কি করা উচিত এবং কি উচিত নয় সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এবং সেখানে দেখা হচ্ছে যে প্রেসক্রাইব টু হিন্দুজ দেয়ার ধর্মা, যে হিন্দু ধর্মের কি করা উচিত সেটা ওখানে বলা হচ্ছে। সেট অফ অব্লিগেশন ইনকিউবেন্ট অন ইচ অ্যাজ দ্য মেম্বার অফ ওয়ান অফ দ্য 4 সোশ্যাল ক্লাসেস, তার মধ্যেই সেই বিষয়টা উল্লেখ করা রয়েছে যেটা হচ্ছে বর্ণ, অর্থাৎ কতগুলো বর্ণে মানুষকে ভাগ করা হচ্ছে সেই জিনিসটাকে উল্লেখ করা হয়েছে সেই মনুস্মৃতির মধ্যে। এবং তার সঙ্গে 4টে স্টেজ, জীবনের 4টে স্টেজের বর্ণনা কিন্তু এই মনুস্মৃতির মধ্যে করা হয়েছে। যেমন হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, অর্থাৎ 4টে ভাগে ভাগ করছে। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে কাস্টে মানুষকে বর্ণতে ভাগ করছে। তো এই সবকটা জিনিসকেই আমরা একসাথে বলছি কি না মনুস্মৃতির মধ্যে এগুলো রয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টাকে আমরা মনুস্মৃতির মধ্যে পেয়ে যাচ্ছি, খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর এটাই পরবর্তীকালে তোমরা মানে মডার্ন হিস্ট্রি যখন পড়বে তখন কি দেখেছিলাম যে BR আম্বেদকর এই মনুস্মৃতিকেই কিন্তু জ্বালিয়ে দিয়েছিল। তার কারণ তার এটার বিরুদ্ধে একটা মতামত ছিল, যেহেতু এখানে বর্ণ প্রথার উল্লেখ ছিল, তিনি তার বিরোধিতা করতেন। তো সেই জিনিসটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্ট্যান্ট যে কোন পুঁথিটা তিনি জ্বালিয়েছিলেন। ঠিক আছে, প্রোটেস্টের টাইমে। তো সেক্ষেত্রে এই মনুস্মৃতি তাকেই বলা হচ্ছে যে সবথেকে প্রাচীন, যিনি ল গিভার অর্থাৎ আইন প্রণয়নের একটা দিশা দিয়েছিলেন, সেই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। অপশান ডি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্ন আমাদের, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সাতবাহন ইনস্ক্রিপশন।
সাতবাহন যে সাম্রাজ্য ছিল সেই সাতবাহন সাম্রাজ্যের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটাতে তারা তাদের রাজ্য পরিচালনা করতো, সেই সাতবাহন রাজ্যের যে রাজ্য পরিচালনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা কী ছিল? সঠিক উত্তর হবে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা বলছিলাম অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ, সেটা ছিল হচ্ছে প্রাকৃত। ঠিক আছে, দ্য ইনস্ক্রিপশন অফ দ্য ডাইনাস্টি আর ইন বোথ প্রাকৃত ল্যাঙ্গুয়েজ এবং ব্রাহ্মী স্ক্রিপ্ট, দুটো আলাদা। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হরফ। ঠিক আছে, বিভিন্ন হরফ হবে না, যে বাংলার হরফ আছে, হিন্দি হরফ আছে, সেরকমই এই স্ক্রিপ্টটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্টের ছিল, আর ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা হচ্ছে প্রাকৃত ভাষা। ঠিক আছে, দুটোই আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। যদি স্ক্রিপ্টের প্রশ্ন করে তাহলে আমরা ব্রাহ্মী বলবো, আর যদি ল্যাঙ্গুয়েজের কথা বলে তাহলে আমরা বলবো প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। সেই হিসাবে আজকের এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। পরবর্তীতে দেখা যাচ্ছে দ্য স্ট্রাকচার অফ দ্য কুতুব মিনার ওয়াজ কমপ্লিটেড বাই, ঠিক আছে, শেষ কে করেছিল? কুতুব মিনারের যে রচনা সেটা শেষ করেছিল হচ্ছে ইলতুৎমিশ, কিন্তু কুতুব মিনার স্টার্ট কে করেছিল কার? সেটা হচ্ছে যে কুতুবউদ্দিন আইবক, তাই না? কিন্তু এখানে কমপ্লিটেড কথা বলা হচ্ছে, কে শেষ অবধি সেটার টোটাল স্ট্রাকচারটা শেষ করেছিলেন। সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। এখানে বলা হচ্ছে অলদো কুতুবউদ্দিন আইবক স্টার্টেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য কুতুব মিনার ইন 1193, 1193 সালে এটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল। ইটস কনস্ট্রাকশন ওয়াজ কমপ্লিটেড বাই হিজ সন ইন ল শামসুদ্দিন ইলতুৎমিশ। এখানে তার পুরো নামটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ, শামসুদ্দিন ইলতুৎমিশ, যাকে আমরা ইতিহাসে ইলতুৎমিশ বলে জানি। তো দিল্লি সালতানাত ইলতুৎমিশ তিনিই হচ্ছে প্রথম মুসলমান যিনি দিল্লিতে রাজত্ব করেছিলেন। তো অপশান সি কারেক্ট অ্যান্সার, যিনি এই কুতুব মিনারের কনস্ট্রাকশনটা কমপ্লিট করেছিলেন। নেক্সট প্রশ্নতে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ইন পাওয়ার অফ ইউকে ইন দ্য টাইম অফ ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ 1947-এর টাইমে যখন ভারত স্বাধীন হচ্ছে তখন ইউকেতে কোন গভর্নমেন্ট, কোন পার্টি সেখানে ক্ষমতায় ছিল? দেখো দুটো প্রশ্ন আসবে, এক কে প্রাইম মিনিস্টার ছিল, আরেকটা প্রশ্ন আসবে আজকের যেটা হচ্ছে কোন পার্টি ক্ষমতায় ছিল। দুটোই আমরা দেখে নেব আজকের প্রশ্নে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে লেবার পার্টি। লেবার পার্টি সেই সময় ক্ষমতায় ছিল, এবং যেমনটা বললাম কে প্রাইম মিনিস্টার ছিল অ্যাট দ্য টাইম অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তখন ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। তো সেই সময় তিনি ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন যখন ভারত স্বাধীনতা ঘোষণা করলো, এবং তিনি ছিলেন একজন লেবার পার্টির লিডার, যার টাইম স্কেল হচ্ছে 1935 থেকে 1955 সাল পর্যন্ত। দেখতেই পাচ্ছ যে 1947 সালের পরেও তিনি 55 সাল পর্যন্ত ব্রিটেনের ক্ষমতায় ছিলেন। অ্যান্ড সার্ভড অ্যাজ ব্রিটেনস প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের 1945 থেকে 51 সাল। ঠিক আছে, লেবার পার্টির মেম্বার 1935 থেকে 55, এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার পদে ছিলেন হচ্ছে 45 থেকে 51 সাল, অর্থাৎ 1947 সালের পরেও তিনি প্রাইম মিনিস্টার পদে ছিলেন। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি, যে কিনা ছিল লেবার পার্টি থেকে, তিনি ছিলেন হচ্ছে ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায় ছিল যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স চলছে। ক্লিয়ার? অপশান এ কারেক্ট অ্যান্সার। কোস্টাল অন্ধ্রপ্রদেশ অ্যান্ড উড়িষ্যা ফেস ন্যাচারাল ডিজাস্টার ডিউ টু, অর্থাৎ কোস্টাল রিজিয়নের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় দুটো স্টেট ন্যাচারাল ডিজাস্টার কিসের মাধ্যমে এটা ফেস করে সবথেকে বেশি? সঠিক উত্তর হবে সাইক্লোন। ঘূর্ণিঝড়ের প্রকোপ এখানে সবথেকে বেশি, যেহেতু এটা একটা কোস্টাল সাইডের মধ্যে অবস্থিত এবং এখানে বে অফ বেঙ্গল রয়েছে, যার ফলে এই স্টেটগুলো, শুধু এইটা নয়, এর সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, যেটাতে কিন্তু প্রচুর পরিমাণে এই কোস্টাল রিজিয়নের সাইক্লোনিক এফেক্টটা ভীষণ বেশি পরিমাণে পড়ে। এছাড়া ন্যাচারাল হ্যাজার্ডাস বলতে বা ন্যাচারাল যে ডিজাস্টার তার মধ্যে অনেক কিছুই পড়ে, যেমনটা আর্থকুয়েক, ফ্লাড, ড্রট, সাইক্লোন, ল্যান্ডস্লাইড, সমস্ত কিছু। কিন্তু পার্টিকুলারলি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার ক্ষেত্রে ন্যাচারাল ডিজাস্টার হিসাবে বেশি পরিমাণে দেখা যায় সাইক্লোনকে। ঠিক আছে, অপশান এই কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য লাস্ট 3 ডিজিটস অফ পিনকোড। প্রত্যেক অ্যাড্রেসের একটা পিনকোড থাকে, সেই পিনকোডের মধ্যে যে শেষ 3টে ডিজিট থাকে, শেষ 3টে ডিজিট, সেই 3টে ডিজিটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? সঠিক উত্তর হবে শর্টিং ডিস্ট্রিক্ট। এই 3টে কোড দেখেই যে কোনো অ্যাড্রেসের শর্টিং ডিস্ট্রিক্ট যেটাকে ডিভাইড করা হয়েছে সেটাকে জানা যায়। তো এক্ষেত্রে দ্য ফার্স্ট ডিজিটকেও জেনে রাখি, দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য পিনকোড ডেজিগনেটস দ্য জোন, কোন এলাকা সেটা বোঝায় প্রথম ডিজিটটা, সেকেন্ড ডিজিটটা বোঝায় সাবজোন, থার্ড ডিজিটটাকে বোঝায় শর্টিং ডিস্ট্রিক্ট। উইদিন দ্যাট রিজিয়ন দ্য লাস্ট 3 ডিজিটস ইজ দ্য স্পেসিফিক উইদিন দ্য ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে প্রথম 3টে ডিজিট সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং শেষ যে 3টে ডিজিট থাকে সেই ডিজিটটা কিন্তু স্পেসিফিক্যালি ডিস্ট্রিক্টের মধ্যে কোন পোস্ট অফিস বা কোন জোনটাকে, পার্টিকুলারলি শর্টিং জোনটা কোনটা, সেইটাকে ডিনোট করা হয়। ঠিক আছে,
তাহলে এই 6টা ডিজিট নিয়ে আমাদের পিনকোড গঠিত। এই 6টা ডিজিটের মধ্যে শেষ 3টে ডিজিট হচ্ছে আমাদের সর্টিং ডিস্ট্রিক্টকে বোঝায়, পার্টিকুলারলি কোন ডিস্ট্রিক্টের কোন পোস্ট অফিস। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসক্রাইব হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন? সংবিধান অনুযায়ী হিন্দি ল্যাঙ্গুয়েজকে দেবনাগরী হরফে লেখাতে এটা সংবিধান আমাদেরকে বলছে কত নম্বর আর্টিকেলে? সঠিক উত্তর হবে 343, 343 নম্বর আর্টিকেলে আমাদের সংবিধান বলছে যে ইউনিয়ন শুড বিকাম হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট ইনস্টেড অফ এক্সটেন্ড ইংলিশ। এখানে যে হিন্দিটা লেখা হবে সেটা দেবনাগরী হরফে লেখা হবে। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের 343 আর্টিকেল। পরবর্তীতে দেখা যাচ্ছে দ্য স্টেট অফ বম্বে ওয়াজ বাইফার্কেটেড ইন্টু মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট 1st মে ইন দ্য ইয়ার অফ। জানি আমরা যে 1st মেটাকে আমরা সেলিব্রেট করি মহারাষ্ট্র ডে হিসাবে। ঠিক আছে, তো মহারাষ্ট্র থেকে গুজরাটকে আলাদা করে দেওয়া হয়েছিল কত সালে? 1st মে, এটা আমরা জানি, কিন্তু সালটা হচ্ছে 1960 সাল। 1960 সাল থেকে মহারাষ্ট্র ডে সেলিব্রেট করা হয় 1st মেকে। তো অপশান ডি কারেক্ট অ্যান্সার আমাদের 1st মে। ঠিক আছে, ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কপিড উইথ। ইকোনমিক গ্রোথের সঙ্গে আমরা কি বলতে পারি না, কিসের সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ বা ইকুয়াল অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করে? সেটা হচ্ছে ইনফ্লেশনের সঙ্গে। কিভাবে? দেখো, যদি ইনফ্লেশন আমাদের 1 to 3% ভিতরে থাকে তাহলে সেটা কিন্তু অলওয়েজ ক্যারিজ আ পজিটিভ সেন্স, পজিটিভ ইম্প্যাক্ট। কারণ ইনফ্লেশন মানে হচ্ছে মার্কেটে লিকুইডিটি বেশি পরিমাণে রয়েছে, তাই না? তো লিকুইডিটি বেশি পরিমাণে রয়েছে, দ্যাট মিনস মানুষের কাছে টাকা যথেষ্ট পরিমাণে আছে, এবং মানুষের কাছে যখন টাকা যথেষ্ট পরিমাণে আছে তাহলে মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা অলওয়েজ ফুলফিল হয়। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে রুল সেটা সবসময় ফলো হয়, আর যখনই সেটা ফলো হয় তখন সেই ইকোনমি গ্রোথ হয়, অর্থাৎ ইকোনমিক প্রোগ্রেস হয়। তাহলে ইকোনমিক গ্রোথ সামহাউ রিলেটেড উইথ ইনফ্লেশন ফর আ মিনিমাম পার্সেন্টেজ। যদি এই 3%-এর অধিক হয়ে যায় তখন কিন্তু সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে শুরু করে দেয়। কিন্তু কোনো ইকোনমিক কান্ট্রির ক্ষেত্রে বা টেরিটরির ক্ষেত্রে গ্রোথ যদি তুমি এক্সপেক্ট করো তাহলে সেখানে ইনফ্লেশন একটা মিনিমাম পার্সেন্টেজ অবধি সেখানে বেশি থাকা খুব প্রয়োজন, আদারওয়াইজ সেই ইকোনমি কিন্তু গ্রোথ হতে পারবে না। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কপিড উইথ ইনফ্লেশন। মাশালকার কমিটি কনস্টিটিউটেড টু রিপোর্ট অন, কোন বিষয়ের উপরে মাশালকার কমিটি রিপোর্ট পেশ করেছিল? দেখো, সঠিক উত্তর হবে অটো ফুয়েল পলিসি। অপশান ডি কারেক্ট অ্যান্সার আমাদের। অটো ফুয়েল পলিসির উপরে এই মাশালকার কমিটি রিপোর্ট পেশ করেছিল। মাশালকার কমিটি রিপোর্টস ইন ইন্ডিয়ান ন্যাশনাল অটো ফুয়েল পলিসি দ্যাট গভর্নমেন্ট হ্যাড ফর্মড আ হাই পাওয়ার্ড মাশালকার কমিটি টু ডিসাইড দ্য ন্যাশনাল অটো ফুয়েল পলিসি। কত সালে এটি রচিত হয়েছিল বা গঠিত হয়েছিল? 2003 সালে। ঠিক আছে, এবং এখানে তার রেকমেন্ডেশন অনুযায়ী অটো ফুয়েল পলিসিটাকে গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করছে থ্রু বিভিন্ন ধরনের পলিসি টু দ্য মেজর সিটিজ। ঠিক আছে, যেখানে রোড ম্যাপ করা হচ্ছে যে কীভাবে তার ইমপ্লিমেন্টেশন হবে, কী ধরনের পলিসি নিলে সেখানে সুইটেবল ইউজ হবে অটো ফুয়েলের। তাহলে মাশালকার কমিটি ইজ রিলেটেড টু অটো ফুয়েল পলিসি ইন দ্য ইয়ার অফ 2003। অপশান ডি কারেক্ট অ্যান্সার আমাদের। The market structure called monopoly exists where there is exactly how many seller in any market। অর্থাৎ কোনো একটি মার্কেটের মধ্যে মোনোপলি কখন হয়, যে কখন সেখানে কতজন সেলার থাকলে সেটাকে আমরা মোনোপলি বলে থাকি। দেখো, মোনোপলি কথাটা কিন্তু এমন একটি কথা যেটার বাংলা অর্থ যে একাধিপত্য, যেখানে হচ্ছে তোমাদের আরেকটা কোনো সেকেন্ডারি অপশান তোমার কাছে থাকবে না। ফর একটা এক্সাম্পল দিলে তোমাদের একটু ক্লিয়ার হবে। দেখো, ফর এক্সাম্পল এনি কোনো পেছনে কোনো রিজন নেই, জাস্ট ফর এক্সাম্পল, যে ধরে নাও কোনো একটা মোবাইল কোম্পানি রয়েছে যারা হচ্ছে তোমার মানে নেটওয়ার্ক প্রোভাইড করে, যেরকম আমাদের হয়ে থাকে বিভিন্ন কোম্পানিজ, আমরা রিচার্জ করি। তো সেই হিসাবে সেই কোম্পানি যদি একটাই থাকে, অর্থাৎ সেই একটা কোম্পানি যেরকম রেট ফিক্স করছে সেই হিসাবেই তোমাকে পারচেস করতে হবে বা তুমি পারচেস করতে বাধ্য। এমন নয় যে এই একটা কোম্পানি আর রয়েছে তো আরেকটা কোম্পানিকে তুমি সেখানে চলে যাবে, বা আরেকটা কোম্পানির কাছে একটু কমে তুমি পাচ্ছ, কি ওদের রেটটা একটু কম, তো তোমার অ্যাকর্ডিং তোমার বাজেট অনুযায়ী তুমি সেটা শিফট করতে পারবে। কি আরেকটা কোম্পানিজ রয়েছে সেখানে তোমার আরেকটু বাজেট কম হচ্ছে, সেখানে তুমি যেতে পারবে। তো মোনোপলি মানে হচ্ছে এখানে তারা কেউ নেই, তাদের কোনো প্রেজেন্স নেই, শুধুমাত্র একাধিপত্য রয়েছে একজনের, যেখানে তোমাকে ইচ্ছা না থাকলেও তাদের রেট অনুযায়ী বাজেট অনুযায়ী তোমার
কিনতে হবে, পারচেস করতে হবে সেই সেম প্রোডাক্ট। অর্থাৎ সেখানে হচ্ছে হয়ে যাচ্ছে একটা মনোপলি, সেখানে হচ্ছে একাধিপত্য হয়ে যাচ্ছে, যেখানে কোনো কম্পিটিশান থাকে না, সেখানে কোনো সেলার থাকে না সেকেন্ডারি, অর্থাৎ একজনই সেলার থাকবে সেই মার্কেটে, তখনই হচ্ছে সেটা হয়ে যাবে আমাদের মনোপলি। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি এক্সাম্পল দিয়ে, যে যেই মার্কেটের মধ্যে একজনেরই সেলার থাকে, একটাই সেলার থাকে, সেই হিসাবে সেই মার্কেটে হয়ে যায় মনোপলি। সেখানে কোনো কম্পিটিশান যদি না থাকে কোনো মার্কেটে, তখন কিন্তু কোনো ধরনের মানুষের যারা আমরা বায়ার্স তাদের কিন্তু কোনো ধরনের হেল্প হয় না। অর্থাৎ আমরা বায়ার্সরা তখনই বেনিফিটেড হব যখন হচ্ছে আমাদের মার্কেটে একের বেশি অনেক অনেক সেলার থাকবে, অর্থাৎ আমরা আমাদের পছন্দ মতো স্বাচ্ছন্দ্য অনুযায়ী সেগুলোতে শিফট করতে পারবো। তো সেটাকে আমরা মনোপলি বলছি, যেখানে একজনের যে একাধিপত্য সেটাই চলবে মার্কেটে, অর্থাৎ একজন সেলারই সেখানে থাকবে। অপশানে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্নতে চলে যাওয়া যাক। ভিনিগার অ্যান্ড বেকিং সোডা টুগেদার প্রডিউস, ভিনিগারের সঙ্গে যদি বেকিং সোডা মিশিয়ে দাও তাহলে কি প্রোডাকশন হবে? প্রোডাকশন হবে কার্বন ডাই অক্সাইড, CO2 প্রোডাকশন অটোমেটিক্যালি হবে। ভিনিগারের সঙ্গে বা বেকিং সোডা যদি মিশিয়ে দাও তাহলে সেখানে হয়ে যাচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। এখানে বলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে যে ভিনিগারের অপর নাম। এটাও মাথায় রাখবে যে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডার নাম, এটাও আলাদা করে কোয়েশ্চেন আসে। আর ভিনিগারের সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই দুটো রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং তার সঙ্গে উৎপন্ন করে জল এবং সোডিয়াম অ্যাসিটেট। The solid baking soda was placed in liquid vinegar, producing carbon dioxide gas, which is evident because of the formation of bubbles in the foaming mixture. এটা ঢালার সাথে সাথে একটা বাবলস ক্রিয়েট হবে, যে বাবলসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডগুলো বাইরে চলে আসবে এবং তার সঙ্গে কিছু অণু জল থাকবে এবং কিছু পার্টিকেলসে সোডিয়াম অ্যাসিডেট থাকবে। তো এই হচ্ছে আমাদের রিয়াকশান বিটুইন দ্য সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি কারেক্ট অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, বেসাল মেটাবলিক রেট, যেটাকে আমরা BMR বলি, এটার ফুল ফর্মও জিজ্ঞাসা করে, যেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট অফ দ্য বডি ইজ রেগুলেটেড বাই। এই শরীরের যে BMR সেটা নিয়ন্ত্রণ করে আমাদের কোন হরমোন? থাইরয়েড হরমোন। অপশান এ কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের থাইরয়েড গ্রন্থিতে নির্গত হয়, সেই থাইরয়েড হরমোনগুলোই হচ্ছে আমাদের BMRকে নিয়ন্ত্রণ করে। এই BMR নিয়ন্ত্রণের জন্য আরেকটা জিনিস হচ্ছে থাইরয়েড হরমোনের মধ্যে, যেটাকে আমরা T4 বলি বা থাইরক্সিন হরমোন, সেটা রয়েছে। এছাড়াও আরও দুটো হরমোন যেগুলো হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হচ্ছে, সেটা আমাদের প্রডিউস হচ্ছে এবং সারা বডির মধ্যে ছড়িয়ে পড়ে সেটা আমাদেরকে BMR নিয়ন্ত্রণ করছে, আমাদের BMRটাকে নিয়ন্ত্রণ করছে। তো অপশন এ কারেক্ট অ্যান্সার, থাইরয়েড হরমোনস। নেক্সট প্রশ্ন, আলফা কেরাটিন ইজ আ প্রোটিন প্রেজেন্ট ইন, কিসের মধ্যে এই আলফা কেরাটিন থাকে? দেখো ব্লাড, স্কিন, উল, এগস, এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উল। অপশন সি কারেক্ট অ্যান্সার। আলফা কেরাটিন অলওয়েজ প্রাইমারি কেরাটিনস, যেটা হচ্ছে আমাদের উল ফাইবারের মধ্যে থাকে। এখন আলফা কেরাটিন আরও কিছু জিনিসে থাকে, যেমন মানুষের হেয়ার্স, এপিডার্মিস, হর্নস মানে প্রাণীর যে শিং হয় সেইগুলো, এছাড়া নখের মধ্যে থাকে ম্যামলসের ক্ষেত্রে। তো এই আলফা কেরাটিন ওয়ান কাইন্ড অফ প্রোটিনস, যেটা আমাদের উল ফাইবারের মধ্যেও থাকে। আমাদের প্রশ্ন অনুযায়ী উল ফাইবার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট প্রশ্ন, হাউ মেনি হোয়ার আর দেয়ার ইন দ্য টিম অফ ভলিবল? তো হাউ মেনি পিপলস আর দেয়ার ইন দ্য টিম অফ ভলিবল, ভলিবল খেলতে গেলে সেখানে কতজন ব্যক্তি সেখানে উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে 6 জন। অপশান সি কারেক্ট অ্যান্সার, যে ভলিবল খেলতে গেলে 6 জন প্লেয়ার লাগে। প্রত্যেকটা শিফটের মধ্যে বলা হচ্ছে ইচ মেম্বার মাস্ট শিফট ওয়ান পজিশন ক্লকওয়াইজ ইচ টাইম। এটা খেলার একটা রুলস, যে ক্লকওয়াইজ পজিশনে প্রত্যেকবার তাদেরকে শিফট করা হবে, দুটো সাইড চেঞ্জ হবে আর কি। দেয়ার সাইড গেটস ব্যাক সার্ভিস ফ্রম দ্য অপোনেন্ট। Only the 3 players of the net position have been powered to jump, spike and block close the net. তো এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, যেখানে আমরা 6 জন প্লেয়ারকে দেখতে পাচ্ছি আমাদের ভলিবল খেলার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দ্য সং অফ বন্দে মাতরম ওয়াজ অরিজিনালি কম্পোজড ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? এখানে আসামিজ, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংস্কৃততে বন্দে মাতরম বইটি লিখেছিলেন, এবং কোন বইতে সেটা প্রথম লিখেছিলেন সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসের প্রাথমিকভাবে এটা তিনি লিখেছিলেন সেই উপন্যাসের মধ্যে, পরবর্তীকালে সেটাকে আমাদের জাতীয় গান হিসাবে আমাদের এখানে নেওয়া হয়েছে, অর্থাৎ ন্যাশনাল সং, ঠিক আছে, আমাদের জাতীয় গান। তো অপশান ডি কারেক্ট অ্যান্সার, সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু স্কেল মাউন্ট এভারেস্ট ওয়াজ, প্রথম কোন ভারতীয় মহিলা
আমাদের মাউন্ট এভারেস্টকে জয় করেছিল? সঠিক উত্তর হবে বাচেন্দ্রী পাল, অপশন সি কারেক্ট অ্যান্সার আমাদের বাচেন্দ্রী পাল। হোল্ডস দ্য রেকর্ড অফ বিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম্ব দ্য মাউন্ট এভারেস্ট, দ্য হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ওয়াজ লেড ইন, এখানে 4টে জায়গার কথা বলা হয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ প্রথম রেলওয়ে লাইন কোথায় পাতা হয়েছিল? সঠিক উত্তর হবে নর্থ ইস্ট ইংল্যান্ড, অপশানটি কারেক্ট অ্যান্সার। নর্থ ইস্ট ইংল্যান্ডে প্রথম যে পাবলিক রেলওয়ে সেটা স্থাপনা করা হয়েছিল। সালটা কত ছিল? 1825 সাল। কোন জায়গা দুটোর মধ্যে এটা পাঠানো হয়েছিল বা পাতা হয়েছিল লাইনটা? সেটা হচ্ছে স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত, যেটা নর্দার্ন ইংল্যান্ডে অবস্থিত। এবং সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে ভারতীয় ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপনের পরে সেইখানেও আমাদের এখানে এই রেলওয়ে লাইন্সের যে কনসেপ্ট সেটা কিন্তু ওখান থেকেই তারা নিয়ে এসেছিল। তো অপশানটি কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট ইংল্যান্ডে প্রথম রেলওয়ে লাইন্স পাতা হয়েছিল, অপশানটি কারেক্ট অ্যান্সার। নেক্সট, রেড ডেটা বুক কন্টেন্টস ডেটা অফ, এর মধ্যে এই রেড ডেটা বুকসের মধ্যে কি কন্টেন্ট করা হয়, কী রাখা হয় না, এখানে এনডেঞ্জার্ড স্পিসিসকে নথিভুক্ত করা বা অন্তর্ভুক্ত করা হয়েছে। এনডেঞ্জার্ড স্পিসিস বলতে কি বোঝায়? এনডেঞ্জার্ড স্পিসিস হচ্ছে যে সমস্ত প্রজাতিগুলো আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে চলেছে, অর্থাৎ যেগুলো হচ্ছে একেবারে বিলুপ্ত প্রায় অবস্থায় রয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের যে ভালচার, ইন্ডিয়ান ভালচার, সেটাও কিন্তু আমাদের এখানে ইনক্লুডেড রয়েছে। অর্থাৎ এনডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে ইনক্লুড করার পরে তাদের যে মোটো থাকে রেড ডেটা বুকসের, সেটা হচ্ছে যে তাদেরকে বিশেষ সংরক্ষণ করে তাদের বংশবৃদ্ধি করে পৃথিবীতে তাদের অস্তিত্বটাকে বজায় রাখানোর, ঠিক আছে? সেই জন্য সারা পৃথিবী যাতে সেই বিষয়টার উপর ফোকাস করে, তারা সেই সমস্ত গ্লোবালি সেই সমস্ত প্রাণীদেরকে এখানে এনলিস্টেড করে যারা হচ্ছে এনডেঞ্জার্ড স্পিসিস, ঠিক আছে? তাহলে রেড ডেটা বুকসের মধ্যে আমরা এনডেঞ্জার্ড স্পিসিসকে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স যেটা হয়েছিল 1972 সালে, সেটা কোথায় হয়েছিল? ওয়াজ হেল্ড অ্যাট হুইচ প্লেস? সঠিক উত্তর হবে স্টকহোম, অপশন এ কারেক্ট অ্যান্সার। এখানে আরও কিছু বিষয় উঠে আসবে, সেটা হচ্ছে যে 1972 সালে, এটাও আলাদাভাবে প্রশ্ন আসতে পারে যে কত সালে হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স হয়েছিল। সেক্ষেত্রে তোমরা কিন্তু সালটাও মনে রাখবে এই তথ্য থেকে, এখানে প্রশ্ন থেকে, যে 1972 সালে এটা হচ্ছে স্টকহোমে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1972 সালে ইউনাইটেড নেশন কনফারেন্স কোন বিষয়ের উপরে? না, হিউম্যান এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে স্টকহোমে, যেটা পৃথিবীর প্রথম কনফারেন্স, যেটা হচ্ছে এনভায়রনমেন্টকে একটা মেজর ইস্যু, সেটাকে তুলে ধরা হয়েছিল। তো অপশানে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। এবং এর সঙ্গে সঙ্গে আমরা কমপ্লিট করে ফেললাম আজকের ক্লাসের 20টা প্রশ্ন, ঠিক আছে? এবং শুধু প্রশ্নই নয়, এই 20টা প্রশ্নের বাইরেও কিন্তু আমরা অনেক তথ্য এখান থেকে, অনেকটা নলেজ এখান থেকে গেইন করেছি। আশা করি তোমরা সবাই এর সঙ্গে এগ্রি করবে। এবং যেমনটা বলেছিলাম ভিডিওর শুরুতেই, যে এন্ড অফ দ্য ক্লাস তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কত স্কোর হলো আউট অফ 20, ঠিক আছে? তাহলে একই রকমভাবে পরবর্তী ক্লাসে আবারও চলে আসছি নতুন প্র্যাকটিসের সঙ্গে। আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।